কোশ্চেন করছি কর্মী নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। কর্মী নির্বাচন যে কর্মীদের যে সিলেকশন করা হবে না তার পদ্ধতিটা সম্পর্কে তোকে আলোচনা করতে বলেছে, বুঝতে পারলি তো? কি বললাম কোশ্চেনটা? প্রসিডিওর অর স্টেপস অফ স্টাফ সিলেকশন। কোম্পানিতে যে সমস্ত স্টাফ সিলেক্ট করা হয় না তার প্রসিডিওরটা কি, প্রসেসে সিলেক্ট করা হয় জেনে রাখ। প্রথম আমি এক একটা করে স্টেপ বলছি, স্টেপগুলো মাথায় রাখবি। প্রথম স্টেপের নাম হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। কি বললাম প্রথমে? প্রিলিমিনারি স্ক্রিনিং বলবো, ডিটেলসে বলবো। তারপর করা হয় হচ্ছে রিটেন টেস্ট, রিটেন টেস্ট। তারপর হয় সিলেকশন টেস্ট, ঠিক আছে? তারপর কি হবে? তারপর হবে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, মানে চাকরির পরীক্ষা, মানে সাক্ষাৎকার নেবে, ইন্টারভিউ, ঠিক আছে তো? তারপর হবে রেফারেন্স টেস্ট, তারপর হবে সিলেকশন ডিসিশন, তারপর মেডিকেল টেস্ট, জব অফার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। তাহলে আবার বলে দিচ্ছি, পয়েন্টগুলো শুনে নে। প্রিলিমিনারি স্ক্রিনিং, রিটেন টেস্ট, সিলেকশন টেস্ট, এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, রেফারেন্স টেস্ট, তারপর যে সিলেকশন ডিসিশন, মেডিকেল টেস্ট, জব অফার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? 9টা পয়েন্ট। তো প্রথমে দেখা একটা করে বলি। ফার্স্ট স্টেপে কি বললাম? প্রিলিমিনারি স্ক্রিনিং। এটা কি বলেছে? প্রাথমিক বাছাইকরণ। বলছে নির্বাচন প্রক্রিয়ার ফার্স্ট স্টেপে আবেদনপত্রের প্রাথমিক বাছাইকরণের মাধ্যমে অনুপযুক্ত ও অযোগ্য প্রার্থীদের বাতিল করা হয়। তাহলে প্রিলিমিনারি স্ক্রিনিং জিনিসটা কি ভালো করে বোঝ। বলছে যে নির্বাচন প্রক্রিয়া, যে নির্বাচন হয় না, সেই নির্বাচন প্রক্রিয়ার প্রথম স্টেপে যে আবেদন জমা পড়ে কোম্পানিতে, অনেক ফর্ম জমা পড়ে, তো যে আমরা চাকরির জন্য, অনেকে চাকরির জন্য যায় তো অনেক ফর্ম জমা পড়ে। তার যে প্রিলিমিনারি যে স্ক্রিনিং করে তার মাধ্যমে যারা দেখে যদি মনে হয় না, আমি এর অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলো, দেখে মনে হলো যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে সিভি যেটাকে বলে, সিভি দেখলো, দেখে মনে হলো না এ তো অনুপযুক্ত, এ ভালো না, একে দিয়ে আমার কোম্পানি কিছু কাজে আসবে না, অযোগ্য, তাদের প্রথমেই বাতিল করে দেবে। বোঝা গেল প্রিলিমিনারি স্ক্রিনিং জিনিসটা কি? বুঝতে পারছিস? আজকে ধর টিসিএস কোম্পানিতে অনেক বায়োডাটা জমা পড়ছে, বায়োডাটা বলে না, বায়োডাটা বলা উচিত না, সিভি বল, সিভি বা রিজিউম জমা পড়ে। রিজিউম দেখে যদি ঠিকঠাক খুশি না হয় কোম্পানিতে যারা দেখে, এই সমস্ত যারা সিলেকশন ডিপার্টমেন্টে আছে, ওরা যদি খুশি না হয় তাহলে কি করবে? প্রথমেই বাতিল করে দেবে, রিজেক্ট করে দেবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট কি? রিটেন টেস্ট। স্যার রিটেন টেস্ট বলছে প্রার্থীদের তাত্ত্বিক জ্ঞান, ভাষা ও মানসিক সতর্কতা যাচাইকরণের জন্য লিখিত পরীক্ষা। এবার দেখলো যে না, এদের তো কোয়ালিটি আছে, এদেরকে আমরা ডাকি, ইন্টারভিউতে ডাকি, তো এদের একটা রিটেন টেস্ট নেবে, এদের একটা রিটেন টেস্ট নেবে। বুঝতে পারলি কি করছে? এদের একটা রিটেন টেস্ট নেবে। রিটেন টেস্ট থেকে বুঝতে পারবে যে না, এদের কিছু কোশ্চেন লিখবে, কোশ্চেন দেবে, তো রিটেন পরীক্ষা হবে, কিছু দেখবে জেনারেল নলেজ কি আছে, ঠিক আছে, এদের এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এদের প্রেজেন্ট বুদ্ধি, যেটা বলে না উপস্থিত বুদ্ধি কি আছে, এদের লেখার ক্যাপাবিলিটি কেমন, এগুলো সব জানবে। রিটেন টেস্ট নিলে এগুলো ধরা পড়ে যায়। তারপর থার্ড স্টেপে কি? নির্বাচন পরীক্ষা, অর্থাৎ সিলেকশন টেস্ট। এরপরে আবার সিলেকশন টেস্ট। যে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ রিটেনের যে পাশ করে গেল, ঠিক আছে, তাদেরকে সিলেকশনের জন্য ডাকা হয়, সিলেকশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। এই পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো প্রার্থীদের কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করা। অর্থাৎ এই সিলেকশনের জন্য কিছু কিছু পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা কি? বুদ্ধিমত্তা পরীক্ষা, তারপর কর্মপ্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, কর্মজ্ঞান পরীক্ষা, আগ্রহ পরীক্ষা, এইগুলো সব সিলেকশন টেস্টে হয়ে থাকে। তারপর কি? ফোর্থ স্টেপে কি? এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, অর্থাৎ চাকরির সাক্ষাৎকার। যে প্রার্থীরা উপরিক্ত পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ রিটেন টেস্ট হলো, রিটেন টেস্টের পর রিটেন টেস্টে পাস করে সিলেকশন টেস্টে রাখলো, সিলেকশন টেস্টেও ওরা সব অ্যাপ্রুভ হয়ে গেল, মানে পাস করে গেল, তারপর ওদের 4 নম্বর ওদের ইন্টারভিউতে ডাকে। বুঝতে পারছি? কোম্পানিতে এইভাবেই হয়, মানে ইন্টারভিউ, মানে কি বলবো, যে সার্ভিসে যে ঢোকে না, জবে ঢোকে, এইভাবেই হয় প্রসেসগুলো। তাহলে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ ডাকলো, অর্থাৎ যে প্রার্থীরা ধর সিলেকশন টেস্টেও পাস করে গেল, ঠিক আছে, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং কাজের জন্য প্রার্থীরা উপযুক্ত মূল্যায়ন করা হলো এই সাক্ষাৎকারের উদ্দেশ্য। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? বুঝতে পারছিস তো? তার ফিফথ স্টেপ কি হচ্ছে? রেফারেন্স টেস্ট। এই পর্যায়ে সেই প্রার্থীর, মানে সেই সমস্ত প্রার্থীদের চরিত্র, সামাজিক সম্পর্ক, পারিবারিক ইতিহাস প্রভৃতি যাচাই করা হয় যারা সাক্ষাৎকারে পাশ করে, ঠিক আছে। অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে পাশ করবে তাদের পরের স্টেপ কি? রেফারেন্স টেস্ট। কি দেখবে? তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করে, সেই প্রার্থীর ক্যারেক্টারটা দেখবে, তার সোশ্যাল রিলেশন কি আছে, এইগুলো দেখবে। করে কাদেরকে করবে? যারা কিনা এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে পাশ করবে। একে কি বলা হয়? একে বলা হয় রেফারেন্স টেস্ট।
পূর্ববর্তী নিয়োগকর্তা মানে আগে যেই কোম্পানিতে চাকরি করতো, ঠিক আছে। তারপর পরিচিত মানুষজন, শিক্ষক শিক্ষিকা মানে টিচাররা, প্রফেসর, তারপরে যে নেইবার মানে প্রতিবেশী প্রভৃতি হলো প্রার্থীদের রেফারেন্স টেস্টের উৎস। বোঝা যাচ্ছে কি বললাম? তারপর 6 নম্বর স্টেপে কি বলছে, সিলেকশন ডিসিশন। যে সমস্ত ক্যান্ডিডেট সফলভাবে আগের পর্যায়গুলি অতিক্রম করে তাদেরকে কি হবে, তাদেরকে একদম সিলেকশন ডিসিশনে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় চূড়ান্ত হবে। আরে যারা আগের 5টা স্টেপ পাস করে গেল তাদেরকে দেওয়ার সিলেকশনে যাবে, সব কটা স্টেপে মানে যা হচ্ছে সব স্টেপে, মানে ভালো স্টুডেন্ট বলতে ভালো ক্যান্ডিডেট সব কটা স্টেপে পাস করে গেছে। 7 নম্বর স্টেপ মেডিকেল টেস্ট। এইগুলো হয়ে যাওয়ার পর নির্বাচন হয়ে গেল, তারপর মেডিকেল টেস্ট, জানি তো কোম্পানি চাকরি ঢুকলে তার আগে মেডিকেল টেস্ট করা হয়, ঠিক আছে। তো কি বলছে, নিয়োগপত্র প্রদানের আগে অর্থাৎ ওকে সার্ভিস লেটার, অর্থাৎ তুমি চাকরিতে জয়েন করে গেছো একটা সার্ভিস, আজকে তুই কোনো কোম্পানি চাকরি জয়েন করিস, বড় বড় কোম্পানি, তোকে একটা সার্ভিস লেটার দেবে। সার্ভিসের কি রুল নিয়ম কারণ আছে, প্রমোশন সমস্ত ডিটেলস ওখানে লেখা থাকে, ইনক্রিমেন্ট সব লেখা থাকে। সেই পেপারটা তোকে দেওয়ার আগে তোর একটা মেডিকেল টেস্ট করা হবে, বুঝতে পারলি? তারপর 8 নম্বর স্টেপ কি, জব অফার। যে প্রার্থীরা তার মেডিকেল টেস্টও ঠিকঠাক, কোনো খারাপ রিপোর্ট বেরোয়নি, ঠিকঠাক রিপোর্ট বেরিয়েছে, ভালো রিপোর্ট বেরিয়েছে, তখনই তোকে সার্ভিস লেটার তোর হাতে তুলে দেবে। তারপরে কি হবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। সবশেষে যখন কোনো প্রার্থী সুনির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগ দিতে উপস্থিত হয় তখন কোম্পানির মালিক এবং এমপ্লয়ি উভয়ের মধ্যে একটা নিয়োগ চুক্তিতে সাইন হয়। বোঝা গেল 9টা স্টেপ? বুঝে গেলি পয়েন্টটা? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে কি বললাম, প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। কোম্পানিতে একটা, ধর আমি বড় কোম্পানির নাম বললাম টিসিএস কোম্পানি, অনেক জমা পড়েছে, অ্যাপ্লিকেশন লেটার প্রচুর জমা পড়েছে, সবাইকে কি চাকরি নিতে পারবে? ধর ওরা ঠিক করেছে না আমি 100 জনকে নেব, জমা পড়েছে ধর 10,000 জনকে নিতে পারবে? ও তো 100 জনকেই নেবে, ও তো 100 জনকে 100 বেশি নিতে পারবে, জায়গায় নেই। তার মানে কি, তখন দেখবে তাদেরকে সবাইকে কাট আপ করবে, সবাইকে ছাঁটাই মানে কি, যে 100 জনকে নেবে, এবার জমা পড়ে 10,000টা ফর্ম তো আর ও অ্যাপ্রুভ করবে না, ও বাকি ধর কত বলো 9,900 ফর্ম বাতিল করে দিল। অর্থাৎ ওই 10,000-এর মধ্যে যেই 100 জন টপ লেভেলে তাদেরকেই রাখবে। বুঝতে পারছিস কি বললাম? এটাকে বলে প্রিলিমিনারি স্ক্রিনিং। অর্থাৎ দেখবে যার কোয়ালিটি আছে, যার কোয়ালিফিকেশন ভালো, তাকেই রাখবে, ঠিক আছে। তো ওই প্রথম প্রিলিমিনারি স্ক্রিনিং, এই যে প্রিলিমিনারি স্ক্রিনিং আছে না, এখানে ভুল বললাম, 9,900 জনকে রাখবে না, এখানে ও তো 10,000 জনের মধ্যে ও প্রথমে দেখলো কাদের কোয়ালিটি ভালো না, কোয়ালিফিকেশন ভালো নেই, তাদেরকে ইয়ে করবে। এবার ওখানে ওই 10,000-এর মধ্যে হয়তো 1,000 জনকে বাতিল করে দিল, 9,000 জনকে রাখলো। 9,000 জনের কিন্তু রিটেন টেস্ট নিল। এবার রিটেন টেস্টে 9,000 জনের মধ্যে 9,000 জনই পাস করবে না, ওখানে ধর আরো কিছু কাট অফ হয়ে গেল। রিটেন টেস্টের পর কি আসবে, তো সিলেকশন টেস্টে কি, যে ধর মানলাম 8,000 জন পড়ে আছে, সিলেকশন টেস্টে কি 8,000 জন 8,000 পাস করবে, ওখানে ধর 1,000 কাট অফ হলো, 7,000 হলো, বুঝলি? এইভাবে এক একটা স্টেপ বাই স্টেপ কাট হতে যায়, ঠিক আছে। তো তারপর সিলেকশন টেস্টের পর এমপ্লয়মেন্ট ইন্টারভিউ। এবার ইন্টারভিউ বিভিন্ন ভাষায় কথা বলছে ওখানে, তুই জানিস কিনা জানি না, তোর ইয়েতে ক রাউন্ড ইন্টারভিউ হয়। জেনপ্যাক বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে, নিউ টাউনের ওইদিকে, ফরেন কোম্পানি, এমএনসি কোম্পানি, ওখানে 8 রাউন্ড ইন্টারভিউ হয়, 8 রাউন্ড ইন্টারভিউ হয়। ভাব, অনেকগুলো পরীক্ষা হয়, অনেকগুলো স্টেপ আছে। তারপর লাস্টে একটা ইন্টারভিউ হয়, যেই রাউন্ডে সব ম্যাক্সিমাম ফেল করে যায়, সেটা কি হয়, সে ওদের তো ফরেন বেস কোম্পানি, ফরেন থেকে ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ওদের সঙ্গে তোমাকে কনভারসেশন করতে হয়, ফুল ফরেন ল্যাঙ্গুয়েজ, জার্মানি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, ঠিক আছে, স্প্যানিশ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেখানে ওই কোম্পানির উপর ডিপেন্ড করবে কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তার মানে ওই রাউন্ডে গিয়ে সব ফেল করে যায়। তার মানে ভাব, ওই কোম্পানিতে যত লোক ইন্টারভিউতে গেছে তার 7 নম্বর রাউন্ড অব্দি পাস করে গেছে, ওই রাউন্ডে গিয়ে সব ফেল করে যায়। মানে খুব ভালো হতে হয় ইংলিশে, স্পোকেন পাওয়ার খুব ভালো হতে হবে। তো এটা বুঝতে পারছিস তো? এমপ্লয়মেন্ট, তোকে ধর তুই ইন্টারভিউতে গেছিস, ইন্টারভিউতে বিভিন্ন কোশ্চেন করবে, বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু তোকে একদম পুরো কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার দিতে হবে। কোশ্চেন করলো ইন্টারভিউতে তুই আমতা করলেই হবে না, তোকে নর্মালি কথা বলে যেতে হবে, বুঝলি? এটা না ওটা, ওটা না ওটা, এরকম তোতলালে হবে না। ব্যাপারটা খুব মানে কি বলবো, ফ্লুয়েন্ট কথা বলে যেতে হবে, ফ্লুয়েন্ট কথা বলতে হবে। তো বুঝলি, এইখানেই তো এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে অর্ধেক হয়ে যায়, বাতিল হয়ে যায়, এখানেই অর্ধেক বাতিল হয়ে যায়, এখানেই অর্ধেক বাতিল হয়ে যাবে, বুঝতে পারলি তো? তারপরেও যদি বেঁচে থাকে, যেমন রেফারেন্স টেস্টে খুব একটা বাতিল হয় না, ও মোটামুটি রেফারেন্সটা ঠিকঠাক থাকে, রেফারেন্স। তারপরে সিলেকশন ডিসিশন,
তারপর ওদের সিলেক্ট করলো, এখানে এই পরে এসে সিলেকশন করলো, তারপর মেডিকেল টেস্টও অনেকে বাতিল হতে পারে। তা এই করার পর তারপর তাদের জব অফার করলো, তারপর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হলো, বুঝলেন? এইভাবে লাস্টে 100 জন হলো। এই জায়গায় প্রসেসটা তোকে জেনে রাখতে হবে। আচ্ছা দেখ, এবার পড়বো আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ, মানে ইন্টারনাল সোর্স থেকে রিক্রুট করব। ঠিক আছে, পয়েন্টগুলো শুনে নে আগে। প্রথম হচ্ছে বদলি বুঝিস তো? কেউ যদি কোনো কোম্পানি যদি কাজ করে তার বদলি হতে পারে। বদলি মানে বুঝিস তো? মানে ওকে কিন্তু মানে চাকরি থেকে বের করে দেবে না, একটা জায়গা থেকে একটা শিট থেকে আরেকটা শিট, ধর একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবার একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে বদলি, ট্রান্সফার। চাকরি ছাড়াবে না। এই বদলির ক্ষেত্রে কি হতে পারে? বদলির ক্ষেত্রে কি হবে? স্যার আগে যা স্যালারি ছিল সেই স্যালারি কি কমে যাবে? না, কোথাও বলা নেই। আগে যা স্যালারি ছিল তাই স্যালারি থাকবে, স্যালারি কোনো এফেক্ট করবে না। ঠিক আছে তো, ওর স্যালারিতেও কোনো এফেক্ট পড়বে না, মানে অর্থাৎ ওর বেতন কাঠামো আগে স্যালারির যা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারই থাকবে, স্যালারি স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, ওর স্ট্যাটাস যা ছিল তাই থাকবে। তাহলে কি করবে ও? আগে একটা কোম্পানি যেই ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট পাঠাবে, বা ওই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পাঠাবে, বা যদি মনে হয় যে এই এমপ্লয়কে এই জায়গায় পাঠিয়ে দিই, তাহলে সেখানে পাঠাবে। সেটা কোম্পানি ডিপেন্ড করবে। এটাই হচ্ছে ট্রান্সফার বা বদলি। তারপরে প্রমোশন বলতে কি হয়? অপেক্ষাকৃত বেশি বেতনকে বুঝিস ইংরেজি কি বলে? স্যালারি। ঠিক আছে, বেশি স্যালারি সহ কর্মীকে উচ্চ পদে সরিয়ে নিয়ে যাওয়া। প্রমোশন মানে কি? তুই আগে তোর যা স্যালারি স্ট্রাকচার ছিল তার থেকে স্যালারিটা এখন বাড়িয়ে দেবে, এটাই হবে প্রমোশন। ঠিক আছে, বা তোর যা আগে ডেজিগনেশন ছিল ডেজিগনেশনটা আর হাই করে দেবে, উপরে উঠিয়ে দেবে। ঠিক আছে তো, এটাই হচ্ছে তোমার প্রমোশন। প্রমোশনের সুযোগ কর্মীদের সামর্থ্য, যোগ্যতা, অভিজ্ঞতা এইগুলো বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে কি? প্রমোশন যেমন হতে পারে তেমনি ডিমোশনও হয় কোম্পানিতে। শুধু ভাবিস শুধু প্রমোশনই হবে, ডিমোশনও হতে পারে। ডিমোশনটা কি এটা বুঝতেই পারছিস? ডিমোশন জিনিসটা কি হতে পারে? ডিমোশন বলতে কোনো অদক্ষ কর্মীকে উচ্চ পদ থেকে নিম্ন পদে সরিয়ে নেওয়া। মানে একটা কোম্পানিকে একটা পজিশনে ওকে দিয়েছে, একটা কোম্পানির একটা এমপ্লয়িকে একটা পজিশনে দিয়েছে, ও কাজই করতে পারছে না, ওর থেকে কোম্পানি যা এক্সপেকটেশন করেছিল সেই কাজ দিতে পারছে না, তাহলে কি করবে? ওর পজিশনটা নামিয়ে দেবে, ওই জায়গায় অন্য একজনকে নিয়ে আসবে, ওকে পজিশনে ডিমোশন করে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে কি এটা কর্মীদের উৎসাহ মনোবল নষ্ট করে দেয়। কিছু করার নেই ভাই, তুমি কোম্পানি তোমাকে যে কাজ দিয়ে তুমি কাজ তো করতে পারছো না। লে অফ, কার্য অপসারণ বলতে কাজের অভাবের দরুন নিয়োগকর্তা মানে মালিকের কাছ থেকে কর্মচারী সাময়িক বিচ্ছিন্নকরণ ঘটায়, এটাই হচ্ছে লে অফ। যখন কাজের চাহিদা স্বাভাবিক হয় বা বৃদ্ধি পায় তখন শূন্যপদ পূরণ করার জন্য কার্য অপসারিত কর্মীদের ফিরিয়ে আনা হয়। ঠিক আছে, এটা রি এমপ্লয়মেন্ট মানে পুনরায় আবার নিয়োগ করা। রি এমপ্লয়মেন্ট বলতে কোনো অবসরপ্রাপ্ত কর্মীকে পুনরায় নিয়োগ করাকে বোঝায়। অনেক কোম্পানি দেখা যায় না, অনেক সময় কোম্পানি কি করে দেখুন, যে সমস্ত এমপ্লয়ি না রিটায়ার হয়ে গেছে, তো ঠিক আছে, রিটায়ার হয়ে বাড়িতে গিয়ে বসে আছে। এবার কোম্পানি মনে করে ওকে ফিরিয়ে নিয়ে আসো। কেন ফিরিয়ে নিয়ে আসে জানিস তো? অর্থাৎ ওর যে এক্সপিরিয়েন্স আছে এখন নতুনদের নিয়ে আসে সেই এক্সপিরিয়েন্স দিতে পারছে না, ওরা সেই কাজ করতে পারছে না। পুরোনো যে লোক ছিল তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, এই জন্য ওকে ফিরিয়ে নিয়ে আসে। এরকম হয়, বলে স্যার ওরকম হয়, এরকম অনেক জায়গায় আছে। কি বললাম বুঝতে পারছিস তো? তো এই হলো তোর কি বলবো, এটা আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ। তাহলে পয়েন্টগুলো কি বললাম? একটা ট্রান্সফার, একটা প্রমোশন, ডিমোশন। ট্রান্সফার, প্রমোশন, ডিমোশন, লে অফ আর রিএমপ্লয়মেন্ট। বাস 5টা পয়েন্ট বলবি, ইজি পয়েন্ট আছে। আমি বলছি বারবার বলছি, চ্যাপ্টারটা হেভি ইজি চ্যাপ্টার, কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে। দেখ এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, কোশ্চেনটা পড়তে হবে। বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ, বাহ্যিক উৎসকে ইংরেজিতে বলা হয় এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, কর্মী যে নিয়োগ করা হয় সেটা কখনো কখনো ইন্টারনাল সোর্স থেকেও হতে পারে, আবার এক্সটার্নাল সোর্স থেকেও হতে পারে। ইন্টারনাল সোর্স মানে কোম্পানির ভেতর থেকে, এটা হচ্ছে ইন্টারনাল সোর্স। আর এক্সটার্নাল সোর্স মানে বাইরে থেকে নিয়োগ করা। সেরকম কি কি পয়েন্ট হতে পারে, পয়েন্টগুলো পড়লেই তুই বুঝতে পারবি আচ্ছা এইগুলোকে বলে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ। ঠিক আছে, তো পয়েন্টগুলো বলছি। যদি বাইরের কোনো উৎস থেকে কর্মী নিয়োগ হয়, প্রথম পয়েন্ট হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। একটা কোম্পানি, টাটা কোম্পানি, টিসিএস কোম্পানি, ও ধর লোক নিতে চায়, ওর কোম্পানিতে লোক জয়েন করাতে চায়। বাহ্যিক উৎস মানে বাইরের লোক জয়েন করবে, তার মানে কি ওখানে মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট না দিলে বাইরের লোক কি করে জানবে? ঠিক আছে তো, 1 নম্বর। 2 নম্বর, কর্মসংস্থান কেন্দ্র বলে একটা পয়েন্ট আছে, আমি আলোচনা করব। কর্মসংস্থান কেন্দ্র কোনটা? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ।
এক্সচেঞ্জ অফিস বুঝিস তো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখান থেকেও হতে পারে কর্মী নিয়োগ। আর কি হতে পারে, বিদ্যমান কর্মী মানে বিদ্যমান কর্মী মানে ধর টিসিএস কোম্পানিতে কেউ চাকরি করে, ওরা কেউ রেকমেন্ড করলো, সুপারিশ বুঝিস তো, একজন টিসিএস কোম্পানি একজন চাকরি করছে, ওর দরকার কোনো রিলেটিভকে ও রেকমেন্ড করলো, এটাও হতে পারে, হয়তো এরকম, বুঝতে পারছিস, সেগুলো রেকমেন্ড হয়। 4 নম্বর কি হতে পারে, শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ মানে একটা লেবার ইউনিয়ন বলে কিছু থাকে, সেখান থেকেও কর্মী নিয়োগ হতে পারে। 5 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউশন। এখন বর্তমানে তো অনেক স্কুল কলেজ বেরিয়েছে, এই সমস্ত বড় বড় কোম্পানি স্কুল কলেজে চলে যায়, ওখান থেকেও লোক নিয়েছে, ঠিক আছে তো। আচ্ছা, তারপর 6 নম্বর লেবার কন্ট্রাক্টর, ঠিক আছে, লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে কর্মী নিয়োগ হতে পারে। তারপর ফ্যাক্টরি গেট, ওখান থেকেও কর্মী নিয়োগ হতে পারে। আর ইন্টারনেট, এখন তো বিশাল বড় অপশন হয়ে যায়, মানে অপরচুনিটি হয়ে যায়, ইন্টারনেটের মাধ্যমে অনেক কর্মী নিয়োগ হচ্ছে। তার মানে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের পয়েন্টগুলো আমি এখন অ্যানালাইসিস করছি, মোটামুটি বুঝতে পারি পয়েন্ট কি কি বললাম। একটা বিজ্ঞাপন পয়েন্ট বললাম, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বললাম, ঠিক আছে, একটা ইন্টারনেট বললাম, একটা লেবার ইউনিয়ন বললাম, এরকম অনেক পয়েন্ট আছে, ঠিক আছে তো। দেখ এগুলো একটু ডিটেলসে আলোচনা করি। বিজ্ঞাপন, প্রথম পয়েন্ট কি বলেছে, বিজ্ঞাপন। বিজ্ঞাপনকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হলো কাজের জন্য লোকেদের আবেদন করতে উৎসাহিত করার একটা সাধারণ পদ্ধতি। বিজ্ঞাপন জিনিসটা কি, বিজ্ঞাপনকে ইংরেজিতে বলে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাজের জন্য লোকেদের আবেদন করতে উৎসাহিত করার জন্য একটা সাধারণ পদ্ধতি। যখন কোনো প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী নিয়োগ করতে চায়, তখন সেই প্রতিষ্ঠান সংবাদপত্র বা টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে ভাবী কর্মীদের কাছে আবেদনপত্র আহ্বান করতে পারে। মানে একটা কোম্পানি, ধর বড় একটা কোম্পানি টিসিএস কোম্পানি, ও যদি ওর কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ি নিতে চায়, তাহলে কি করতে হবে, ওকে টিভিতে হোক বা খবরের পেপারে হোক ওকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। ও যদি অ্যাডভার্টাইজমেন্ট না দেয়, অর্থাৎ যারা চাকরি করতে চায় তারা কি করে জানবে এই কোম্পানিতে লোক নেবে, কি বললেন বুঝতে পারলি তো। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বিজ্ঞাপন। আশা করি বুঝতে পেরেছি বিজ্ঞাপনটা কি বলেছে। কর্মসংস্থান কেন্দ্র মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি প্রবেশন মানে জানিস তো, প্রবেশনকে ইংরেজিতে বলে রিক্রুটমেন্ট, মানে কর্মী নিয়োগ, প্রবেশন মানেই কর্মী নিয়োগ, ঠিক আছে তো। সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি প্রবেশনের একটা উত্তম উৎস হিসেবে বিবেচিত হয়। যেমন তোরা দেখবি অনেকে এক্সচেঞ্জের কার্ড করে রাখে, জানিস তো, অনেকে, সব প্রতিটা মানুষই মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েশন কি তুই ধর, অনেকে এইচএস পাস করলেও অনেকে এক্সচেঞ্জের কার্ড করে রাখে। এক্সচেঞ্জের কার্ড করে রাখলে চাকরি বাকরির একটা সুযোগ সুবিধা, অনেকে কল আসে। আর এখন করে রাখলে কবে কল আসে তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, যেটা বলে সরকার পরিচালিত মানে যেগুলো গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি, মানে গভর্নমেন্ট পরিচালিত কর্মসংস্থান কেন্দ্র মানে ধর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আমাদের নাগেরবাজার আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, ঠিক আছে তো। সরকার পরিচালিত কর্মসংস্থান কেন্দ্রগুলি রিক্রুটমেন্টের একটা উত্তম উৎস হিসেবে বিবেচিত হয়। এই কেন্দ্রগুলি কর্ম অন্বেষী ব্যক্তিদের নাম, ঠিকানা, বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা প্রভৃতির নথি রাখে। মানে এরা কি করে, কর্ম অন্বেষী যারা, তাদের সেই সমস্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, বয়স, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু হিসাব রাখে। নিয়োগকর্তা মানে এমপ্লয়ার মানে মালিক শূন্য পদ সম্বন্ধে এই কেন্দ্রগুলিকে জানায়, ঠিক আছে। তারপর এই কেন্দ্রগুলি প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লোকদের নাম নিয়োগকর্তার কাছে পাঠিয়ে দেয়। মানে বুঝতে পারলি তো, টিসিএস কোম্পানিতে মালিক, ওর কোম্পানিতে লোক লাগবে, তখন বলে দিল, ওই এমপ্লয়মেন্ট অফিসে বলে দিল, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে ওকে সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দিল, এই এরকম লোক আছে ওদের কাছে, এই বলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। বুঝতে পারলি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কি, ধর একটা টাটা কোম্পানি, ওর এখন প্রচুর লোক লাগবে, ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু লোক নিতে পারে। ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে বললো আমার এই পদ ফাঁকা আছে, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওকে সমস্ত ডেটা পাঠিয়ে দিল। ডেটা পাঠিয়ে দিলে প্রার্থীর নাম পাঠালো, প্রার্থীর কোয়ালিফিকেশন পাঠালো, প্রার্থীর এক্সপিরিয়েন্স পাঠালো, প্রার্থীর ঠিকানা পাঠালো, বয়স সব পাঠিয়ে দিল, ঠিক আছে। তারপর বিদ্যমান কর্মী মানে এক্সিস্টিং এমপ্লয়ি। অনেক সময় এক্সিস্টিং এমপ্লয়ি, ঠিক আছে, কর্মী নিয়োগের জন্য তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের নাম সুপারিশ করে, ঠিক আছে। কি হয়, ধর টিসিএস কোম্পানি ওদেরকে চাকরি করছে, তার ধর কোনো রিলেটিভ আছে বা পাড়া প্রতিবেশী বা বন্ধু আছে, ওদেরকে রেকমেন্ড করলো তোরা এই কোম্পানিতে কাজ করতে হবে, রেকমেন্ড করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়। বিদ্যমান কর্মীদের উৎসাহিত করার জন্য মানে এক্সিস্টিং, ঠিক আছে, কর্মীদের উৎসাহিত করার জন্য এরূপ সুপারিশ গ্রাহ্য করা হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট কি বলেছে, লেবার ইউনিয়ন মানে শ্রমিক সংঘ। যখন কোনো প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেয়, তখন শ্রমিক সংঘ
প্রবেশনের জন্য কিছু লোকেদের নাম সুপারিশ করে, ঠিক আছে। শ্রমিক সংঘকে সন্তুষ্ট রাখার জন্য তাদের এই সুপারিশ গ্রাহ্য করা হয়। প্রতিটা কোম্পানিতে একটা লেবার ইউনিয়ন থাকে। যখন কোনো লোক নেওয়া হয় না, তখন এদের আবার কিছু কোটা থাকে। এই লেবার ইউনিয়ন না, এদের কিছু কোটা থাকে, এদের লোককেও নিতে হবে, এদেরকেও খুশি রাখতে হয়। এখানে কি বলেছে, যখন কোনো প্রতিষ্ঠান মানে যখন কোনো কোম্পানি নতুন কোনো লোক নিতে চায়, ঠিক আছে, লোক নেওয়ার ডিসিশন নেয়, তখন কি করে লেবার ইউনিয়ন প্রবেশনের জন্য কিছু লোকেদের নাম সুপারিশ করে। একটা কোম্পানিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে একটা ইউনিয়ন থাকে, ঠিক আছে। সেই কোম্পানি কোনো লোক নিতে চায়, সেই ইউনিয়নদের কিছু কোটা থাকে, সেই কোটা থেকে ওরা লোক নিতে হবে। ওদেরকেও রাখতে হবে। বলে স্যার ওদের দেবে কেন? দিতেই হবে, নাহলে ওরা ঠিক কাজ করবে না। প্রতিটা কোম্পানির একটা কিছু না কিছু ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নকে খুশি রাখতে হবে। দেখি না, যেমন তার কলেজে যখন ভর্তি হবে, কলেজে তো মানুষ কিছু কোয়ালিফিকেশন ওয়াইজ তো কলেজে ভর্তি হবে, কিন্তু আবার ইউনিয়নের কোটাতেও কলেজে ভর্তি হবে, ঠিক আছে। তো ওদের রাখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, বহু প্রতিষ্ঠান শূন্য পদ পূরণ করার জন্য টেকনিক্যাল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। দেখবি, আমি তোকে বলে দিচ্ছি, ধর এই TCS কোম্পানির কথাই বলি, এটা বড় কোম্পানি, ওর অনেক লোক নেবে। ও লোক নেবে কোথায়? ও কি করে নেবে? যারা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, কিছু ইঞ্জিনিয়ারিং লোক লাগবে, তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ওখান থেকে লোক নেবে। ম্যানেজমেন্টের লোক দরকার, ও ম্যানেজমেন্ট থেকে লোক নেবে। আবার ধরো কিছু এত শিক্ষা দরকার নেই, বলছে জাস্ট কম্পিউটার জানা, এরকম লোক দরকার, ও কম্পিউটার বড় বড় কম্পিউটার সেন্টার চলে যাবে, NIT আছে, ব্রেনওয়্যার আছে, ঠিক আছে, এরকম কোম্পানি চলে যাবে, এখান থেকে লোক নেবে, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো? তো এই যে বলে না, দেখবি অনেক জায়গায় বলে তুমি এখানে জব গ্যারান্টি, দেখবি অনেক জায়গায় কোনো কোর্স করতে গেলে বলে দেয় জব গ্যারান্টি। এই কোম্পানির সঙ্গে এদের টাই আপ করা থাকে, এটা নিয়ে নেয়, ঠিক আছে, টাই আপ করা থাকে, ক্যাম্পাসিং হয় এদের। তো এইগুলোই বলেছে এখানে। এই প্রতিষ্ঠানগুলি তাদের ছাত্রছাত্রীদের প্রবেশনের সুযোগ করে দেয়, মানে বুঝতে পারছি, যে সমস্ত বলে দেয়, সাপোজ ধর ব্রেনওয়্যারে তুই আজকে একটা কোর্স করলি, ঠিক আছে, বললে দেয় যে তুমি কোর্স শেষ হয়ে গেলে তোমার 100% জব গ্যারান্টি। ওরা কি করে জব গ্যারান্টি দিচ্ছে? ওদের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে, সেই কোম্পানি ওদের কাজগুলো পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রম ঠিকাদার, মানে লেবার কন্ট্রাক্টররা শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। যখন ব্যবস্থাপকদের শ্রমিক প্রয়োজন হয়, তখন শ্রম ঠিকাদাররা সেই প্রয়োজন অনুসারে শ্রমিক সরবরাহ করে, ঠিক আছে। ফ্যাক্টরি গেট, মানে কারখানার প্রবেশদ্বার। অনেক সময় ফ্যাক্টরি গেটে শূন্য পদের একটা নোটিশ দেওয়া হয়। ফ্যাক্টরিতে যে গেট থাকে না, ফ্যাক্টরি গেটে অনেক লোক থাকে, যে সিকিউরিটি গার্ড ফার্ড থাকে, ওইখানে ওদেরও তো লোক নেওয়া হয়, তো ওই লোকগুলোও নেওয়া হবে। তো এই জন্য একটা নোটিশ সার্ভ করা হয়। সেই নোটিশ যারা ফলো করে যাদের কাজ দরকার। আরে যারা বড় বড় কোম্পানি আছে, ওখানে দেখবে অনেক সিকিউরিটি গার্ড লাগে, গেটে অনেক সিকিউরিটি গার্ড লাগে, সিকিউরিটি গার্ড দরকার, ওটাও তো ওদের নোটিশ দিতে হবে, জানাতে হবে, তো ওরাও চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ইন্টারনেট। বর্তমান যুগে ইন্টারনেট হলো প্রবেশন মানে রিক্রুটমেন্টের একটা জনপ্রিয় উৎস। অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যেগুলি শূন্যপদ পূরণ করতে কাজে লাগে। যেমনি অনেকে দেখবি কোনো কোম্পানি চাকরি করতে যাস, তোরা না তোদের সিভিটা আপলোড করে দেয় অনেকে, মানে শুনছিস তো? ধর আজকে তোরা কোনো একটা কোম্পানি চাকরি করতে গেলে স্যার কোন কোম্পানি, যে কোনো কোম্পানি চাকরি করতে পারিস, তুই একটা মানে সাইট আছে, ওই সাইটে তোকে সিভিটা আপলোড করে দেবে। তোদের যে সিভি থাকে, সিভিটা আপলোড করে দেবে। স্যার সাইটগুলো কি? monster.com বলে একটা সাইট আছে, naukri.com বলে একটা সাইট আছে, ক্লিক ইন্ডিয়া বলে সাইট আছে। এই সমস্ত সাইটে তুই যদি তোর মানে সিভিটা আপলোড করে রাখিস, ওখান থেকে তোকে ফোন করবে। স্যার কোন কোম্পানি? যে কোনো কোম্পানি থেকে ফোন করতে পারে, বলে তুমি এই কোম্পানি ইন্টারভিউতে আসো, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টারনেট। তো এখানে কি বলেছে, দেখ naukri.com বলেছে, দেখ jobstreet.com, এরকম অনেকগুলো নাম আছে। এখানে তো আমি তো naukri.com বললাম, monster.com বললাম, তারপর ক্লিক ইন্ডিয়া বললাম, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলো ওয়েবসাইটের উদাহরণ। এই ওয়েবসাইট দেখে কর্ম অন্বেষী ব্যক্তিরা কাজের জন্য আবেদন করে। তুই ওখানে তোর সিভিটা আপলোড করে দিতে পারিস, ওই সমস্ত কোম্পানি তোকে ফোন করতে পারে, বা ওখানে তুই ঢুকতে পারিস, ঢুকে তুই দেখতে পারিস যে না কোথায় ভ্যাকেন্সি চলছে, সেখানে তুই ফোন করতে পারিস। তো এরকম হতে পারে। তাহলে বুঝতে পারি তো, বা এইগুলো যে বাহ্যিক হচ্ছে, বুঝতে পারলি, এইগুলোকে একটাও মনে হলো কোম্পানির ভিতরের কিছু, এগুলো সব কোম্পানির বাইরে। এটা বাহ্যিক উৎস থেকে কন্টিনিউ। কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, আমি বলছি খুব ইজি কোশ্চেন। ব্যাপার পয়েন্টগুলো মাথায় রেখে লেখা যায়, নিজের মতন লেখা যায়, হুবহু বইয়ের কথা লিখতে হবে এমন কথা নেই। এই এতক্ষণ যে পড়লাম বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ, এখন এই কোশ্চেনটাকেই আর একটু পড়বো। বলছি বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করলে কি কি অসুবিধা হতে পারে কোম্পানির মধ্যে, মানে বাইরের থেকে যদি লোক নিই তাহলে কি কি অসুবিধা হতে পারে। বেসিক্যালি 4টে পয়েন্ট বেরিয়েছে। কি কি পয়েন্ট বেরিয়েছে? বাহ্যিক উৎস থেকে যদি কর্মী নিয়োগ করি তার অসুবিধা কি হতে পারে? বিদ্যমান কর্মীদের অসন্তুষ্টি,
স্যার মানে বিদ্যমান কর্মী মানে অর্থাৎ কোম্পানির ভিতর এখনো পর্যন্ত যারা কাজ করছে তারা খুশি হয় না, তারা পছন্দ করে না জিনিসটা। কোম্পানিতে যারা কাজ করছে, একটা টিসিএস কোম্পানি, ভালো করে শোন, টিসিএস কোম্পানি যদি বাইরে থেকে যদি লোক নিয়ে আসে, বাইরের উৎস যেমন বিজ্ঞাপন থেকে যে লোক নেয়, এরকম বিভিন্ন যে আমি বললাম না বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগের এতগুলো পয়েন্ট, 7-8টা পয়েন্ট। এই বাহ্যিক উৎস থেকে যদি কোনো টাটা কোম্পানি কর্মী নিয়োগ করে, তারপরে ওই কোম্পানিতে বর্তমানে যারা কাজ করে তারা খুশি হয় না। স্যার কেন খুশি হবে না? বাইরে থেকে যদি লোক না নিত তাহলে কি ওরা কি করতো? ওদের ডেভেলপমেন্টের সুবিধা থাকতো। বাইরে থেকে যদি লোক নেয় তাহলে ওদের ডেভেলপমেন্ট অতটা সুবিধা থাকবে না। বাইরে থেকে লোক নিচ্ছে তো মানে ওদের অতটা প্রমোশন হবে না। ঠিক আছে, বুঝতে পারছিস তো কি বললাম? এখানে বলেছে দেখ, যে সমস্ত কর্মীরা মানে ওদের ডেভেলপমেন্টের আশা করে, প্রমোশনের আশা করে, ঠিক আছে, বাহ্যিক উৎস থেকে যদি নেয় তাহলে ওরা সেই আশাটা পুরো দুলিশ্বাস হয়ে যাবে, সেই আশাটা আর করতে পারে না। ঠিক আছে, বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করে না, ও আগে জেনে বুঝে নেবে এই কোম্পানির যেই দরকার ডিমান্ড সেই ডিমান্ডটাই পেয়ে যাবে। ঠিক আছে, তো ফালতু ওদেরকে বেশি বেশি মাইনা দেবে না। ব্যয়বহুল পদ্ধতি, ঠিক আছে, এটা অনেক এক্সপেন্সিভ। বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করতে গেলে প্রচুর খরচ হয়। স্যার কেমন প্রচুর খরচ হয়? বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনে প্রচুর খরচ হয়। এখানে বলি বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করতে বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং আবেদন পত্রে প্রক্রিয়াকরণ করার জন্য বিশাল টাকা খরচ হয়। এটা হলো অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। তারপর দীর্ঘ প্রক্রিয়া, লেন্দি প্রসেস। বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করা কিন্তু অনেক লেন্দি প্রসেস, যেমন এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, কারণ প্রতিষ্ঠানকে বিজ্ঞাপনের মাধ্যমে শূন্যপদ ঘোষণা করতে হয় এবং আবেদনকারীর কাছ থেকে আবেদনপত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে অনেকটা টাইম লাগে। দেখো, ভুল নির্বাচনের সম্ভাবনা, যেহেতু বহিরাগত প্রার্থীরা ব্যবস্থাপনার কাজে সুপরিচিত নয় তাই ভুল নির্বাচনের সম্ভাবনা থাকে। বেশ, চারটে ইজি পয়েন্ট আছে, খুব ইজি পয়েন্ট, এটা পড়ে নিবি।